ইন্টারাপশান হয়ে গেল। আজকে এই ভিডিও বানাতে অনেক সমস্যায় পড়ছি। কী দিয়েছে দেখো, একটা H2SO4 দ্রবণের ওজনগতভাবে শতকরা মাত্রা বলে দিয়েছি আর মোলার গাঢ়ত্ব বলে দিয়েছি। আমাকে ঘনত্ব বার করতে হবে। ঘনত্ব দেখো বলেও দিয়েছি, গ্রাম পার ml এককে বার করতে হবে। ঠিক আছে, এর উত্তরটা আমরা করি। তো এইটা ভাঙবো আমরা। হ্যাঁ, শতকরা মাত্রা বলে দিয়েছি 29 আর মোলার গাঢ়ত্ব বলেছি 3.6। তাহলে শতকরা মাত্রা কত? তো দ্রবণটির ওজনগত শতকরা মাত্রা, হ্যাঁ, তাহলে দ্রবণটির ওজনগত শতকরা মাত্রা কত বলেছে? কত? 29। মানে ওজনগত বলেছে। হ্যাঁ, তার মানে এটা বলতে কী বোঝায়? 100 গ্রাম দ্রবণে 29 গ্রাম দ্রাব্য দ্রবীভূত আছে, মানে H2SO4 দ্রবীভূত আছে, তাই তো? অর্থাৎ কী বোঝাচ্ছে? যে 100 গ্রাম দ্রবণে দ্রবীভূত H2SO4 এর পরিমাণ, ঠিক আছে, কত? 29 গ্রাম। দেখে নাও ভালো করে। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে 100 গ্রাম দ্রবণে দ্রবীভূত H2SO4 এর পরিমাণ 29 গ্রাম। দ্রবণের ঘনত্ব আমার জানা নেই। তাহলে দেখো, আমরা এটাকে এই মোলার গাঢ়ত্বতে নিয়ে যাব। হ্যাঁ, এবং এর সঙ্গে সমান ধরে নেব। তাহলে 100 গ্রাম দ্রবণ পেয়ে গেলাম। তাহলে এই দ্রবণের আয়তন বার করতে গেলে আমার ঘনত্ব দিয়ে ভাগ করতে হবে। ঘনত্ব আমার জানা নেই, তা আমরা ধরে নেব, ঘুরিয়ে ফিরে অঙ্ক করতে হবে কিন্তু, তবেই পারবে। ধরি দ্রবণটির ঘনত্ব কত? ডি গ্রাম ml ইনভার্স, ওই হলো 1000 ml। তাহলে ঘনত্বকে যদি পরিমাণকে যদি ঘনত্বে ভাগ করি, তাহলে কত ml দ্রবণ আছে বা তার আয়তন পেয়ে যাব। বুঝতে পেরেছো তো? অতএব 100 গ্রাম দ্রবণের, ঠিক আছে, আয়তন কত? আমরা কি শিখে এসেছি যে ওজনকে ঘনত্ব দিয়ে ভাগ করতে হবে। তো সেই ওজনকে আমরা ঘনত্ব দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা ml পেয়ে গেলাম। এত ml-এ 29 গ্রাম আছে। এবার মোলারিটিতে নিয়ে যেতে গেলে এর মোল সংখ্যা বার করতে হবে। তাই 29-এর মোল সংখ্যা বার করবো কী দিয়ে? 98 দিয়ে ভাগ করবো আমরা। ঠিক আছে তো? অতএব আবার এখন 29 গ্রাম H2SO4 হচ্ছে কত? 29কে 98 দিয়ে ভাগ করো, পেয়ে যাবে কত? 0.296 এত মোল H2SO4। ঠিক আছে, এইটা কত ml দ্রবণে দ্রবীভূত আছে? এই যে 100/d। তাহলে 1000-এ কত? যেটা বেরোবে সেটাই হচ্ছে তার মোলার গাঢ়ত্ব, যার মান 3.6 এর সঙ্গে কী হবে? সমান হবে। অতএব সুতরাং দ্রবণটির, ঠিক আছে, মোলার গাঢ়ত্ব বা মোলার মাত্রা কত হবে? 0.296কে 100/d দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ করব। ঠিক আছে, দেখে নাও। তাহলে কি দাঁড়াবে? 0.296, ডিটা উপরে চলে যাবে, 1000 দিয়ে গুণ হবে, 100 লিখেছি, আর 100 নিচে পড়ে থাকবে, 1000 উপরে, এটা কাটাকাটি যাবে, এরপর কত দাঁড়ালো বলো তো? 2.96d এত মোলার মাত্রা পেয়ে গেলাম। ঠিক আছে তো? মোলার গাঢ়ত্ব বা মোলার মাত্রা, এই মানটা 3.6 এর সঙ্গে কী হবে? সমান হবে। অতএব 2.96d ইকুয়াল টু 3.6 এর সঙ্গে সমান প্রশ্ন অনুসারে। তাহলে ডি এর মান কত হবে? 3.6কে আমরা 2.96 দিয়ে ভাগ করবো, দিয়ে পেয়ে যাবে কোনো 1.216।
ঠিক আছে, এটাই হয়ে গেল কি গাঢ়ত্ব। হলো, অতএব প্রদত্ত H2SO4 দ্রবণের গাঢ়ত্ব কত 1.216 হয়ে গেল। অঙ্কটা দেখে নাও। অঙ্ক ভেঙে ভেঙেই করতে হবে, তবেই এত অঙ্ক সলভ করতে পারবে, আর না হলে পারবে না। ঠিক আছে, এটা আবার তোমার প্রচেষ্টার উপর ডিপেন্ড করছে যে তোমরা কতটা সিরিয়াসলি অঙ্কগুলোকে করছো। নেক্সট আমরা দেখবে মোল ভগ্নাংশ থেকে আমরা মোলারিটি বার করব। হ্যাঁ, এটা আরেক ধরনের নমুনা। দেখো বলছে H2SO4 এর একটা জলীয় দ্রবণ নিয়েছে। ঠিক আছে, একটি জলীয় দ্রবণে জলের মোল সংখ্যা, হ্যাঁ মোল সংখ্যা না, মোল ভগ্নাংশ, ঠিক আছে বলে দিয়েছে কত 0.6 হলে, 0.6 বলেছে। বলছে 0.6 যদি হয় তাহলে দ্রবণটার মোলালিটি কত হবে? কত? ঠিক আছে, তাহলে দেখো H2SO4 একটা জলীয় দ্রবণের জলের মোল ভগ্নাংশ বলে দিয়েছে, মোলালিটি কত হবে। ঠিক আছে, তাহলে উত্তরে আমার ধরে নিতে হবে, কারণ কেন জানি না। তাহলে উত্তর কী হবে? উত্তর বার করবো আমরা। এবার আমরা ধরে নেব, ধরি দ্রবণে জল ও H2SO4 এর মোল ভগ্নাংশ, ঠিক আছে তো, সত্যি ঠিক আছে, মোল সংখ্যা, ভগ্নাংশ না মোল সংখ্যা, যথাক্রমে কত হবে? জলের ক্ষেত্রে N1 আর H2SO4 এর ক্ষেত্রে N2 হয়। তাহলে জলের মোল ভগ্নাংশ কত হবে দেখো তো। তাহলে জলের মোল ভগ্নাংশ, অতএব জলের মোল ভগ্নাংশ কত হবে? জলের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, এই মানটাই দেখো বলে দিয়েছে, দেখো 0.6, এটাই হচ্ছে 0.6। হলো, তাই যদি হয় তাহলে N1 N2-র মধ্যে রিলেশন পাবো, বা N1 ইকুয়াল টু 0.6 ইন্টু N1 প্লাস N2 হলো, বা তোমার কি হবে N1 বা N2, ঠিক আছে করো, N1 মাইনাস 0.6, ভুল করলাম, একবার এটা ভেঙে দিয়ে N1টাকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো। হ্যাঁ, দিয়ে N1টা কমন নিয়ে নেবো, যে 1 মাইনাস 0.6 ইন্টু 0.6 ইন্টু বা কত হবে 0.4 ইন্টু N1 0.6 ইন্টু N1 ইকুয়াল টু কী হবে 0.6 বাই 0.4 ইন্টু আলটিমেটলি কত দাঁড়াবে তোমার 1.5 ইন্টু। দেখো এটা তোমার নিজেরাই পারবে করতে, হ্যাঁ তো আমি ভেঙে করে দিলাম। তাহলে N1 ইকুয়াল টু কত হবে 1.5 ইন্টুর সঙ্গে সমান হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো। তাহলে জলের পরিমাণ কত? জলের পরিমাণ, এটা জলের পরিমাণ, আর N2 হচ্ছে তোমার H2SO4 পরিমাণ। ঠিক আছে তো, ক্লিয়ার হলো। তাহলে এখানে N1 মানে এটা, অতএব দ্রবণে জলের পরিমাণ, ঠিক আছে মানে এটা N1 1.5 N2 মোল, ঠিক আছে ঘুরিয়ে লিখছে এত মোল, N1 মানে তো এত, মানে এত মোল, তাই না? N1 মোল ধরেছি আমরা, দেখো তো, হ্যাঁ আমরা N1কে N2 দ্বারা প্রকাশ করবো, তাহলে এত মোল। এবার এটাকে পরিমাণ গ্রামে নিয়ে আসবো, তাহলে কত দিয়ে
18 দিয়ে গুণ করবো, তো 1.5 ইন্টু 18 ইন্টু এত গ্রাম। ঠিক আছে, মোলালিটি বার করেছে, তা শুধু এখানে জলের পরিমাণ বার করলেই হবে। দ্রাবের পরিমাণ তো আমরা, দ্রাবের মোল সংখ্যা তো আমরা জানি N2। ঠিক আছে, কত হলো 1.5 18 দিয়ে গুণ করলে কত হচ্ছে 27 আসছে, 27 ইন্টু N2। ঠিক আছে, এত গ্রাম। তাহলে এত গ্রামে N2 মোল আছে, তাহলে 1000 গ্রামে কত? তাহলে এটাকে আমরা N2কে, ঠিক আছে, আমরা এটা দিয়ে ভাগ করব, দিয়ে 1000 দিয়ে গুণ করবো, তাহলে দ্রবণের মোলালিটি পেয়ে যাব। তো দ্রবণের মোলালিটি এগুলো কত হবে? N2 27 ইন্টু N2 1000, কত আসলো 37.03, এবং মোলালিটি পেয়ে গেল। দেখে নাও কীভাবে করা হয়েছে। ঠিক আছে, তো এরকম বুদ্ধি রাখতে হবে মাথায় অঙ্ক করার সময়। 4-5টা অঙ্ক করলে নিজেই বুদ্ধি বেরিয়ে যায় কী করতে হবে না করতে। তাও তো তোমাদের অনেকগুলো অঙ্ক করে দেখাচ্ছি। ঠিক আছে, তো এটা আরও বুঝতে পারো। আরেকটা অঙ্ক দেখে নাও। ঠিক আছে, বলছে 0.25 নর্মাল Na2CO3 দ্রবণের, তাহলে Na2CO3 দ্রবণ দিয়েছে, মানে 100 গ্রাম সোডিয়াম কার্বনেট, এর দ্রবণের কি বলেছে 250 সেন্টিমিটার কিউব আয়তনে। ঠিক আছে, তো তার 250 সেন্টিমিটার কিউব আয়তনে দ্রবীভূত NaCO2 পরিমাণ কত? আয়তনে দ্রবীভূত Na2CO3 এর পরিমাণ কত? ঠিক আছে, এটা বার করতে হবে। তাহলে 0.25 নর্মাল Na2CO3 দ্রবণে 250 ml বার করতে হবে, তার মধ্যে Na2CO3 পরিমাণ করতে হবে। আরও সহজ, এটা আরও সহজ। তাহলে এই যে 0.25 নর্মাল Na2CO3 দ্রবণ বলছে, এটা বলতে কী বোঝাচ্ছে? ওই বেসিক থেকে শুরু করবো। 0.25 নর্মাল Na2CO3 এর মানে কি, অর্থাৎ ঠিক আছে 1000 সেন্টিমিটার কিউব সিসি Na2CO3 দ্রবণে, হ্যাঁ দ্রবণে Na2CO3 এর পরিমাণ কত হবে? এই যে 0.25 আছে, এই 0.25 হচ্ছে এত গ্রাম তুল্যাঙ্ক Na2CO3 দ্রবীভূত আছে ভাঙলে, তো এই 0.25কে আমরা তুল্যাঙ্ক ভার দিয়ে গুণ করবো কার? Na2CO3। তো Na2CO3 তুল্যাঙ্ক ভার কত হচ্ছে তোমার 53। আমরা 100 বললাম তো, ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে তোমার 106 আসবে। হ্যাঁ, বল করে দিচ্ছি, তোমার কত দিয়ে গুণ করবো? 53 দিয়ে গুণ করবো, তাহলে আমরা কত গ্রাম Na2CO3 দ্রবীভূত আছে এটা পেয়ে যাবো। কী করে হলো ভেঙে দেখি। Na2CO3 এর আণবিক ভর, সোডিয়াম আছে 2 ইন্টু 23, দুটো সোডিয়াম, একটা কার্বন 1 ইন্টু 12, আর 3 অক্সিজেন 3 ইন্টু 16 দিয়ে দেখবে কত আসবে 106। এটা আণবিক ভর। তাহলে তুল্যাঙ্ক ভার কত হবে? তাহলে এর তুল্যাঙ্ক ভার হচ্ছে তোমার এই 106কে আমরা 2 দিয়ে ভাগ করবো, দিয়ে হয়ে যাবে 53। এবার 2 দিয়ে কেন ভাগ করলাম? কারণ দেখো খেয়াল করে, এবার সব মনে মনে করবে Na2CO3-তে দুটো Na প্লাস আছে, একটা CO3 ডাই মাইনাস আছে। ক্লিয়ার হলো? তাহলে এখানে ক্যাটায়ন হচ্ছে Na প্লাস আর অ্যানায়ন হচ্ছে CO3 ডাই মাইনাস। তো ক্যাটায়নের আমরা কি পড়েছি? লবণের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার বার করতে গেলে কী করতে হয়? আণবিক ভরকে ক্যাটায়ন বা অ্যানায়নের মোট যোজ্যতা দিয়ে ভাগ করতে হবে, আইদার ক্যাটায়ন বা অ্যানায়নে। তাহলে এই লবণে অর্থাৎ Na2CO3 লবণে Na প্লাসের আয়নের মোট যোজ্যতা কত? 2 ইন্টু
1, এই যে প্লাস মানে 1, যোজতা 1, একটা Na প্লাসের যোজতা 1, দুটো Na প্লাস 2, 21, 2। আর CO3 ডাই মাইনাস আয়নের মোট যোজতা কত? একটা CO3 ছিল কিন্তু তার যোজতা 2, 2। তো দেখো এগুলো লবণটা ভেঙে করবে, হ্যাঁ, তাহলে সেই জন্য 2 দিয়ে ভাগ করা হলো। এলো, তো আমরা পরিমাণ পেয়ে গেলাম। 0.625কে 53 দিয়ে গুণ করলাম, দিয়ে তাহলে এবার 250 কত বার করবো? দেখো 250 কত, এটাই হাজারে আছে, তাহলে অতএব ঠিক আছে তো 250 সেন্টিমিটার কিউব 0.25 নর্মাল Na2CO3 দ্রবণে, ঠিক আছে, দ্রবীভূত Na2CO3 এর পরিমাণ কত হবে? এটা হাজার আছে, দেখো এই যে পরিমাণটা দেখতে পাচ্ছ, হাজার আছে, তাহলে 250 কত হবে? তাহলে 0.25কে 53 দিয়ে গুণ করে 1000 দিয়ে ভাগ করে 250 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তো কাটাকাটি করো, কাটাকাটি করে উত্তর আসবে 3.3125 গ্রাম। এটাকে পেয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার হলো? এরকম আরও 2-3টে অঙ্ক করবো, দিয়ে তোমাদের হোম টাস্ক দেবো, তোমরা বাড়িতে এই অঙ্কগুলো সমাধান করবে। তারপরে দেখো 9 নম্বর অঙ্ক কি বলেছে? একটি দ্রবণের প্রতি 100 ml আয়তনে, ঠিক আছে, দ্রবীভূত Na2 মানে 106, এটা আনবে উপর, হ্যাঁ, আর তুলনাঙ্ক ভার দিতে পান, এর পরিমাণ বলে দিয়েছে, দেখো কত বলেছে? 2.65 গ্রাম। এবার বলছে দ্রবণটির মোলারিটি ও নর্মালিটি কত চেয়েছে। ঠিক আছে, এটাও সহজ অঙ্ক। প্রতি 100 ml Na2CO3 পরিমাণ বলে দিয়েছে, মোলারিটি আর নর্মালিটি। মোলারিটির জন্য এটার মোল সংখ্যা বার করতে হবে, নর্মালিটির জন্য এটার গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা বার করতে হবে। ঠিক আছে, তো তাহলে 2.65 গ্রাম Na2CO3 ইকুয়াল টু কি? মোল সংখ্যা বার করতে গেলে কী হবে? কত হবে? 2.65কে Na2CO3 আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে, যেটা 106 এসছে, তাহলে 106 দিয়ে ভাগ করবো, কত আসলো? 0.025 মোল। ঠিক আছে, তো Na2CO3 দেখো না। এবার যদি গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা বার করতে হয়, তো 2.65কে আমরা 53 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো তাহলে আসবে কত? 0.05 এত গ্রাম তুল্যাঙ্ক Na2CO3। আবার আরেকটা পদ্ধতি আছে, জানো তো? এই যে তুল্যাঙ্ক, এই যে বের করলাম না, এখান থেকে আমরা গ্রাম তুল্য বার করতে পারি। যাই হোক, আমরা গ্রাম তুল্যাঙ্ক বেরিয়ে গেল, আর কী বলে মূল সংখ্যা বেরিয়ে গেলো। এবার হাজারে বার করো না, মোলারিটি করতে গেলে কী করতে হবে? 100তে এত মোল, হাজারে কত? 100 দিয়ে ভাগ করবো, 1000 দিয়ে গুণ করবো। এখানেও তাই, এটাকেও 100 দিয়ে ভাগ করবো আর 1000 দিয়ে গুণ করবো। অতএব Na2CO3 দ্রবণের মোলারিটি হচ্ছে কত? এই যে মোলারিটির জন্য এটা পেলাম 0.025, এটাকে 100 দিয়ে ভাগ করবো, কিন্তু 1000 ml আছে, দেখো 1000 ml আছে, হ্যাঁ, দিয়ে সরি 100 ml আছে, 100 ml আছে, 100 ml এত মোল, হাজারে কত? 100 দিয়ে ভাগ করবো, 1000 দিয়ে গুণ করবো, দিয়ে কাটাকুটি করে কত আসবে? 0.25। আবার ওই Na2CO3 দ্রবণের নর্মালিটি বার করব। নর্মালিটিতে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কত হবে? 0.05। এটাকেও সিমিলারলি আগের মতো করেই 100 দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ করবো, দিয়ে উত্তর আসবে 0.5। হ্যালো,
অঙ্কটা ক্লিয়ার হলো? নেক্সট দেখো আরেকটা অঙ্ক দিচ্ছি, দেখো আরও দু একটা অঙ্ক আমরা করব, ঠিক আছে? তো দেখো কি বলেছে, 250 ml 4 মোলার HNO3 বলছে দ্রবণ প্রস্তুত করতে 70% ওয়েট বাই ওয়েট HNO3 দ্রবণের কত গ্রাম প্রয়োজন? ঠিক আছে, 250 ml 4 নর্মাল দিয়েছে, এই দ্রবণটা বানাবো 70% ওয়েট বাই ওয়েট দ্রবণের কত গ্রাম প্রয়োজন? ঠিক আছে, তো তো ফার্স্ট আমরা যেটা করবো 250 ml 4 নর্মাল বলতে তার মধ্যে কত গ্রাম HNO3 দ্রবিত আছে। তাহলে উত্তরে আমরা কী করবো, প্রথমে এটাকে ভাঙবো, ঠিক আছে? এবার বলো তো 4 মোল আর HNO3 বলতে কি 1000 ml 4 মোল, ঠিক আছে? তো আগে তো ভেঙে লিখছি, নাহলে ডাইরেক্ট করে নেওয়া যেতে পারো। 4 মোল আর HNO3 মানে অর্থাৎ কি, অর্থাৎ 1000 ml HNO3 দ্রবণে কত 4 মোল HNO3 দ্রবিত আছে, ঠিক আছে? তো আমরা মোলে পারবো না, পরিমাণ, তার 4 মোল মানে কি HNO3 আণবিক ভর দিয়ে যদি গুণ করি তাহলে টোটাল পরিমাণ পেয়ে যাব। দ্রবণে দ্রবীভূত HNO3 এর পরিমাণ কত হবে, 4কে HNO3 এর আণবিক ভর দিয়ে গুণ করবো, আণবিক ভর দেখবা 63 বেরোবে। হ্যালো, এটা 1000 ml, 250 ml কত, 250 ml 4 মোলার HNO3 দ্রবণে দ্রবীভূত HNO3 এর পরিমাণ কত হবে, 1000 দিয়ে ভাগ, 1000 দুগুণ 4 × 63 বাই 1000 দিয়ে ভাগ 250 দিয়ে গুণ 63 বেরোবে, কাটাকাটি করে 63 গ্রাম আছে। ঠিক আছে, তো এই দ্রবণটা বানাবো মানে আমাকে 250 ml 63 গ্রাম আনতে হবে। কোথা থেকে বানাবো, 70% ওয়েট বাই ওয়েট, ঠিক আছে? তো 70% ওয়েট বাই ওয়েট বলতে কী বোঝায়, তোমার 100 গ্রাম পরিমাণ দ্রবণে 70 গ্রাম আছে, ঠিক আছে? তো তাহলে আমরা 63 গ্রামে, তাহলে 70 গ্রাম 100 গ্রামে আছে দ্রবণ নিতে, 70 গ্রাম HNO3 দ্রবণ বানাতে গেলে 100 গ্রাম, তাহলে 63তে কত পেয়ে যাবো, ঠিক আছে? তো দেখো এইটুকু লাইনের মধ্যে শেষ করবো, 70% ওয়েট বাই ওয়েট, ঠিক আছে, HNO3 এর অর্থ হচ্ছে, দেখো জায়গা ছোটো কম করে লিখছি, ঠিক আছে? এর অর্থ হচ্ছে 70 গ্রাম, খেয়াল করবা ঘুরিয়ে লিখছি, HNO3 দ্রবীভূত আছে তোমার 100 গ্রাম দ্রবণে, তাহলে 63 গ্রাম HNO3 দ্রবীভূত আছে কত, 100 বাই 70 × 63, কত বেরোলো তোমার 90 গ্রাম দ্রবণ। তাহলে বুঝতে পারলে, তো এই 250 ml 400 NO3 দ্রবণ তৈরি করতে গেলে 70% ওয়েট বাই ওয়েটের কত লাগবে, 90 গ্রাম লাগবে। এইভাবে অঙ্কগুলো তোমাদেরকে বুঝে নিতে হবে, তবেই কিন্তু অঙ্কগুলো করবে। এখন যত অঙ্ক করবে বেশি করে ততই কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? তো আর না হলে সমস্যায় পড়বে, ঠিক আছে? তো চেষ্টা করবো আর দুটো অঙ্ক দেখিয়ে তোমাদেরকে হোম টাস্ক দেওয়া, ঠিক আছে? এবার আমরা যে অঙ্কটা করতে যাব সেখানে মিলিমোল সংখ্যা ব্যাপারটা আসবে, ঠিক আছে? তো মিলিমোল সংখ্যা ব্যাপারটা দেখবে যখন আমরা অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়া করব, সেখানে যখন অঙ্কগুলো সলভ করব, অম্লমিতি ক্ষারমিতি, আর ধরে নেওয়া বিভিন্ন গাঢ়ত্বের দ্রবণকে মেশানো হচ্ছে, ঠিক আছে? তখন আমরা এই মিলিমোল, মিলি গ্রাম তুল্যাঙ্ক এই কথাগুলো আসবে, ঠিক আছে? তো
তো এখানে একটা অঙ্ক দিচ্ছি যেখানে আমরা মিলিমোলের ব্যাপারটা আসবে। মিলিমোল কিছু না, মোল সংখ্যাকে মিলিমোলে কনভার্ট করব। তাহলে 1 মোলে যদি মিলিমোল বার করতে হয়, ঠিক আছে, তো তাহলে 1 মোল মানে হচ্ছে তোমার কত, মানে মোল সংখ্যাকে বড় এককে ছোট এক দিয়ে গুণ করলে 1000 হবে, ঠিক আছে। তো এবার ধরুন না মিলিমোল আছে, সেটাকে মোলে যদি 10⁻³ হবে, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার হলো তো? যাই হোক, অত ডিটেলসে না গিয়ে লাভ নেই, শর্টে আমরা জানবো। বলছে একটি তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের দুটি দ্রবণের, দেখো এই ধরনের অঙ্কতে, তো একটা অবিশ্লেষ্য দ্রাবের দুটি দ্রবণের মাত্রাও দেখো বলে দিয়েছে, যথাক্রমে একটা বলেছে 1.5 মোলার, ঠিক আছে, আর একটা হচ্ছে 1.2 মোলার, ঠিক আছে। তো এই দেখো, তাহলে একটা তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের দুটি দ্রবণের মাত্রা বলেছে 1.5 আর একটা 1.2। এবার বলছে 480 ml 1.5 মোলার, ঠিক আছে, দ্রবণকে 520 ml 1.2 মোলার দ্রবণে কি করা হলো, মিশ্রিত করলে, মিশিয়ে দেওয়া হলো। মিশ্রিত করলে দ্রবণের মোলার মাত্রা কত হবে, করলে দ্রবণের মোলার মাত্রা কত হবে, ঠিক আছে। তো এই ধরনের অঙ্কতে যেখানে দুটো আলাদা আলাদা মাত্রা দ্রবণ মেশাতে হবে, সেখানে আমরা কি করব, মিলিমোল সংখ্যাটা বার করব। বোঝা গেল তো? এই হচ্ছে ব্যাপার। তাহলে আমার দ্রবণটা মিশ্রিত দ্রবণ, তা দ্রবণটা যেটা পেলাম সেটা মিশ্র দ্রবণ। তাহলে মিশ্র দ্রবণে যে দ্রাবকগুলো মেশানো হয়েছে, সেই দ্রাবের আমরা কি করব, মিলিমোল সংখ্যা বার করব, মোট মিলিমোল সংখ্যা। তাহলে কি লিখব, মিশ্র দ্রবণে দ্রাবের, ঠিক আছে, মোট মিলিমোল সংখ্যা। এইখানে মিলিমোল সংখ্যা কথাটা আসবে, ঠিক আছে, মিলিমোল সংখ্যা, ঠিক আছে। কেন বলো তো, এখানে এমএলএ দেওয়া আছে, তাই তো, আয়তনগুলো দেখো এমএলএ দেয়, এই মিলিমোল সংখ্যা লিটারে দিলে কিন্তু এটা মোল সংখ্যা আসতো। তো এটা কি করব, মোট মিলিমোল সংখ্যা বার করতে জন্য কি করব, এই দুটোকে গুণ করব, আবার এটাকে গুণ করব, এই দুটোকে দিয়ে যোগ করব, অর্থাৎ এই আয়তনকে তার মূল সংখ্যা দিয়ে গুণ করব, আবার দ্বিতীয় ক্ষেত্রে 520 ml আয়তনকে তার মূল সংখ্যা দিয়ে গুণ করে যোগ করব, ওটাই হয়ে গেলো মিলিমোল সংখ্যা। তার মিলিমোল সংখ্যা বার করা মানেই হচ্ছে আয়তনকে এমএলএ থাকতে হবে বা সিসি থাকতে হবে, এটাকে মোল সংখ্যা দিয়ে গুণ করে দিতে হয়। এবার যেহেতু আমরা মোট বার করছি, তো দুটোকে যোগ করব, 480 ইন্টু 1.5 প্লাস 520 ইন্টু 1.2, ঠিক আছে। তো হয়েছে, দিয়ে দেখো উত্তর কত আসবে, 1344। মিলিমোল সংখ্যা মানে মোল সংখ্যা কিন্তু মিলিতে আছে, এত আছে। এবার মোট আয়তন দেখো, মিশ্র দ্রবণের মোট আয়তন, মিশ্র দ্রবণের মোট আয়তন, একটা হচ্ছে দেখো কত, 480, একটা 520, 480কে 520 দিয়ে গুণ করে দেবো, কত আসবে, 1000 ml আসবে। তো হয়েই গেল। তাহলে 1000 ml 1300 কত, মোলারিটি বার করতে হবে, ঠিক আছে। তো দ্রবণের মোলারিটি, অতএব দ্রবণের মোলারিটি হচ্ছে কত, এই যে মিলিমোল সংখ্যা বার হলো না, তাকে 1000 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। তো মিলিমোল সংখ্যাকে 1000 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা দ্রবণের মোলারিটি পেয়ে যাব, ঠিক আছে। তো এইভাবে আমরা অঙ্কটা করব, সহজ না? মোলার মাত্রা মানে কি, 1000 মোলার মাত্রা বলেছে, ঠিক আছে। তো ক্লিয়ার হলো তো? তো এইভাবে আমরা বার করব।
মোলারিটি, দ্রবণের মোলারিটি, অর্থাৎ 1000 ml কত আছে, মানে 1 লিটারে। তবে তোমার প্রশ্ন করবে যে 1000 ml তো মানে তো যা আছে এটাই থাকার কথা, আবার 1000 দিয়ে ভাগ করছি কেন? এখানে একটা মিলিমোল সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে তো? ক্লিয়ার হলো? এটা হচ্ছে মিলিমোল, তাহলে আমি এটাকে মোলে কনভার্ট করবো। তো মোলে কনভার্ট করলে এইভাবে 1000 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে তো? আশা করি মনে থাকবে। নেক্সট, এইভাবে আবার তোমরা পেজ নাম্বার দেখো তোমাদের বইয়ে 113, ঠিক আছে তো? এই 113 পেজ নাম্বারের এই যে দেখা আছে, দেখতে পাচ্ছ গাণিতিক প্রশ্নাবলী দ্রবণের গাঢ়ত্ব। আমি এই ছবিটা পোস্ট করে দেবো। এখানে যেগুলো দেখো গোল গোল করে দাগ দেওয়া আছে, এই অঙ্কগুলো তোমরা করবে। এই অঙ্কটা দেখো করে দিয়েছি, 4, 6, 8, ঠিক আছে তো? এই অঙ্কগুলো করবে, যতটা গোড়াটাই করবে। হ্যাঁ, 11 নম্বর অঙ্কটা আমি করে দিতে চাইছিলাম, বাট এটা আমি করে দিচ্ছি না। এটা মূল ভগ্নাংশ বার করতে হবে। এই যে 25%, 25%, 50%, তো 100 ধরে নেবে, ঠিক আছে তো? 25 গ্রাম, 25 গ্রাম, 50 গ্রাম, তাহলে 25 জল আছে, 18 দিয়ে ভাগ করবে। ইথান আছে, ইথানল আণবিক ভর দিয়ে ভাগ করবে। অ্যাসিটিক অ্যাসিড আছে, অ্যাসিটিক অ্যাসিডের আণবিক ভর দিয়ে ভাগ করবে। তাহলে আণবিক ভাগ করলে প্রত্যেকটা মূল সংখ্যা পেয়ে যাবে। প্রত্যেকটা মূল সংখ্যা যোগ করলে মোট মূল সংখ্যা পেয়ে যাবে। আর ভগ্নাংশ বার করতে গেলে জলের মূল সংখ্যাকে মোট মূল সংখ্যা দিয়ে ভাগ করবা। ইথানলের ক্ষেত্রে তাই ভাগ করবা। এবার ইথানলের দেখবা, আমি বলে দিচ্ছি এখানে। হ্যাঁ, ইথানল মানে হচ্ছে C2H5OH, এই দেখো C2H5OH। আর অ্যাসিটিক অ্যাসিড কি? CH3COOH, CH3COOH। দিয়ে অঙ্কগুলো করবে, ওকে।